তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বিরোধীরা একটা কথা প্রায়ই বলে থাকেন যে পুঁতেছিলাম ঘাস আর হয়ে গেছে বাঁশ। যদিও তৃণমূল কংগ্রেসের নিজেদের সম্পর্কে অ্যাসেসমেন্ট হচ্ছে তারা হচ্ছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল পার্টি, অর্থাৎ জনগণের জন্য একদম নিবেদিত প্রাণ। আর তৃণমূলের এই কথা অস্বীকার করার কোনো জায়গায় নেই, কেননা এই নির্বাচন, লোকসভা নির্বাচনেই দেখা গেছে বাংলা জনতা দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ দিয়েছে। এখন কোন টুপি পরিয়েছিল আর কিসের প্রেক্ষিতে কী ঘটনা ঘটেছে, ইভিএম বাক্স নিয়ে কী হয়েছে, সেসব অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয়, সেই বিষয়ে আমি যাচ্ছি না। সামগ্রিকভাবে যদি ফলাফল দেখা যায়, 42টার মধ্যে 29টা আসন তৃণমূল কংগ্রেস জিতেছে। সুতরাং সত্যিই তো জনতা জনার্দনের আশীর্বাদ তারাই পেয়েছে। কিন্তু সত্যিই কি জনতার দল এই তৃণমূল কংগ্রেস? কেননা 4 জুন ফলাফল বেরিয়েছিল আর আজকে হচ্ছে 3 জুলাই। 1 মাস হতে চললো নির্বাচনের। এই একটা মাসের মধ্যে বিপুলভাবে জেতার পর তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার নবান্ন থেকে যে ছখানা আছলা বাঁশ জনতাকে দিয়েছে, তার ফলে বাংলার জনতা কিন্তু এবার ছটকে ছটকে পড়ছে। তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে এবং আগামী দিন পেটে ভাত জুটবে কী করে, এই চিন্তা কিন্তু বেশিরভাগ বঙ্গবাসীর হয়ে গেছে। এমনিতেই এই সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ, চাকরি দিতে পারে না, শিল্প স্থাপন করতে পারে না, ফলে দলে দলে লোককে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হয়। কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন কোথায়? বাংলার মানুষ ভাতা ভিক্ষাতে বিশ্বাস করে এবং একটা বড় অংশের মানুষ সেই ভাতা ভিক্ষার দানে তারা কিন্তু অত্যন্ত খুশি, এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসকে তারা এই লোকসভা নির্বাচনে এই ব্যাপক জয় উপহার দিয়েছে। আর তার পাল্টা উপহার নবান্ন থেকে যেটা আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যেটা আসছে, তৃণমূল কংগ্রেসের সরকারের তরফ থেকে যেটা আসছে, সেটাকে রক্তচোষা সিদ্ধান্ত ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না। কোন 6টা সিদ্ধান্ত যার ফলে বাংলার মানুষ ছটকে ছটকে পড়ছে, অবশ্যই করে ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এক এক করে 6টা কারণই বলবো যে কেন বাংলার মানুষ এই নিয়ে রীতিমতো প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। প্রথমেই যে সিদ্ধান্তটা নিয়েছে এই রাজ্য সরকার, সেটা হচ্ছে তেলের দাম বাড়ানো। এবার আপনারা বলবেন যে তেলের দাম তো কেন্দ্রীয়ভাবে বাড়ে, বাংলা সরকার কি করে বাড়ালো? দেখুন, তেলের দাম একসময় আকাশ ছোঁয়া হয়েছিল এবং সেই জন্য কেন্দ্র সরকার একটা সিদ্ধান্ত নেয় যে এই তেলের থেকে তারা যে ট্যাক্সটা পায় সেখান থেকে তারা 10 টাকা মতো সাবসিডি দেবে, 10 টাকা মতো ছাড় কেন্দ্রীয় সরকার দেবে। এবং তার পাশাপাশি তারা এই অনুরোধ রাজ্য সরকারগুলোকে করতে থাকে যে তোমরাও তোমাদের ভাগ থেকে 10 টাকা করে ছাড়ো না, তাহলে মানুষ কিন্তু অনেকটা রিলিফ পাবে। এবার পশ্চিমবঙ্গ ছিল একমাত্র রাজ্য যারা এই রাজ্য সরকারের যে প্রাপ্ত টাকাটা, সেই টাকাটা তারা ছাড় দেয়নি, এবং সেই জন্য অনেক ভণ্ডামির যুক্তি কিন্তু এই শাসক দলের কাছ থেকে আমরা শুনেছি এবং মানুষ সেটাতেই বিশ্বাস করেছে। যাই হোক, তার ফলে যেটা দেখা যাচ্ছে, সারা ভারতবর্ষে যেখানে পেট্রোল ডিজেলের দাম কোথাও 92 টাকা, কোথাও 94 টাকা ঘোরাফেরা করছে, বাংলায় কিন্তু কোনোদিন 100 টাকার নিচে নামেনি। এইবার নির্বাচনের আগে ভোটটা পেতে হবে, মানুষকে আবার টুপি পরাতে হবে, বোকা বানাতে হবে, তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে তারা প্রতীকীভাবে 1 টাকা করে ছাড় দেবে পেট্রোল এবং ডিজেলের দামে। আর যেই ভোটটা মিটে গেছে, যে ভোটে ভরাডুবি হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা ছিল বলে বিভিন্ন জায়গা থেকে ইঙ্গিত আসছিল, সেই কঠিন নির্বাচনে এমন ব্যাপক ফলাফল অন্তত আসনের বিচারে হয়েছে, ফলে সেই 1 টাকার ছাড়টি তুলে নিল। এবার আপনারা বলবেন যে এই 1 টাকার ছাড়ে কি এসে যায়? মশাই, 1 টাকা ছাড়টা 1 লিটার তেলে, পেট্রোলে বা ডিজেলে হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে সারাদিনে কত লিটার পেট্রোল ডিজেল বিক্রি হচ্ছে এবং তার ফলে ঠিক কত টাকা মুনাফা এই সরকারের ঘরে ঢুকছে, একবার ভেবে দেখুন। আর এই যে টাকাটা বাড়লো, এর ফলে স্বাভাবিকভাবে যে কোনো পরিবহনের ক্ষেত্রে একই তো 10 টাকা করে বেশি নিয়ে রাখছিল, এবার এই 1 টাকাও বাড়িয়ে দিল। তার ফলে যে জায়গাটা হবে, সমস্ত জিনিসের দাম বাড়বে, পরিবহন কস্ট বেড়ে যাচ্ছে, বাস ভাড়া বাড়বে, এই যে যাতায়াতের খরচ বেড়ে যাচ্ছে, এই জন্য সামগ্রিকভাবে জিনিসের দাম বাড়বে। আর আলটিমেটলি ধাক্কাটা কোথায় আসবে? আপনার পকেটে। শুধু কি তেলের দাম? এই সরকার যেটা আরেকটা সিদ্ধান্ত নিল, সেটা হচ্ছে বাড়তি স্ট্যাম্প ডিউটি। আপনারা জানেন যে আবাসন প্রকল্প কিন্তু কোভিডের পর থেকেই সেটা কিন্তু একটু মন্দার দিকে চলছে, কেননা অনেকেই এই সময়ে চাকরি হারিয়েছেন, অনেকেই এই সময়ে কম বেতনে কাজ করতে বাধ্য হয়েছেন,
এবং তার ফলে তাদের ক্রয় ক্ষমতা কমেছে, এবং ক্রয় ক্ষমতা কমে যাওয়ার ফলে তারা সাধারণ জিনিসপত্র কিনতে পারছেন না। ফলে যে ব্যবসায়ী মহলটা রয়েছে তাদেরও কিন্তু বিজনেসটা কিন্তু অনেকটা ডাউন হয়েছে। ফলে সাধারণ চাকুরিজীবী মধ্যবিত্তই হন বা ব্যবসায়ী হন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আর্নিং কমেছে। আর যেখানে আর্নিং কমে সেখানে মানুষের যেটা বেসিক লাইফ লিডিং অর্থাৎ খাদ্য, বস্ত্র, সেই সব জায়গাগুলোই তারা কিন্তু কনসেন্ট্রেট করে। এবার সেই জায়গায় বাসস্থান যেটা আছে কোনো রকমে ভাড়া দিয়েই চালিয়ে দিই বা ওই ফুটি ফাটা মেরামত করে চালিয়ে দিই, নতুন আবাসনের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু মানুষ করে না। তার কারণ হচ্ছে আবাসন এমন একটা জায়গা, সেখানে কিন্তু আপনাকে জীবনের সবথেকে বড় ইনভেস্টমেন্টটা করতে হচ্ছে। মানে এক একটা জায়গায় এক এক রকম বা যার যেরকম ইনকাম ক্যাপ রয়েছে সেই অনুযায়ী তারা ইনভেস্ট করেন। কিন্তু মোটামুটি এখন কলকাতা সংলগ্ন অঞ্চলে যদি একজন মধ্যবিত্ত একটা ছোটোখাটো ফ্ল্যাটও কিনতে চান, খুব খারাপ হলেও 50-60 লাখ টাকার বাজেট করতে হবে। ফলে সেই জায়গাটায় তারা কিন্তু সহজে ইনভেস্ট করতে চান না। এবার এই আবাসন শিল্পকে চাঙ্গা করার জন্য যেটা কলকাতা অঞ্চল ছিল, কলকাতা সার্কেল ছিল, সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার যে স্ট্যাম্প ডিউটিতে 2% অফ করবে। অর্থাৎ স্ট্যাম্প ডিউটিটা কি, আপনি যে সম্পত্তিটা কিনছেন, আপনি যে আপনার জন্য বাড়িটা কিনছেন, তার উপর সরকারকে একটা কর দিতে হবে এবং সরকারের সঙ্গেও একটা আপনার সমঝোতাপত্র তৈরি হয়ে যাবে যে হ্যাঁ, এই বাড়ির মালিক, এই জায়গাটার মালিক আপনি। তো সেখানে এই 2% ছাড় দেওয়াটার কারণ ছিল যে আবাসন শিল্পকে একটু চাঙ্গা করা। এবার যেহেতু ভোট মেটেছে, সেখানে রীতিমতো ভালো ফলাফল হয়েছে, আর কিসের চিন্তা রয়েছে, বাড়িয়ে দাও ওই 2%টাও স্ট্যাম্প ডিউটি, যে ছাড়টা ছিল সেই ছাড়টাকে তুলে নেওয়া হলো। এবার আপনারা বলবেন যে তাতে কি আর এসে যায়, মানুষ না হয় একটু বেশি টাকা দিয়ে বাড়ি কিনবে আর নাহলে কিনবে না। কিন্তু একটা কথা ভাবুন, এই যে আবাসন শিল্প, তার সঙ্গে কত মানুষ যুক্ত থাকে। একটা সামান্য উদাহরণ নিন, একটা বাড়ি তৈরি হচ্ছে, একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, সেখানে যারা সিমেন্ট বালি সাপ্লাই করছে তাদের একটা বিজনেসের স্কোপ বাড়ছে, যারা সেখানে কাজ করছেন তাদের একটা আর্নিং হচ্ছে। এমনকি তার পাশে কিন্তু আশেপাশে অনেক ছোট ছোট ঝুপড়ি তৈরি হয়ে যায়। সেই ঝুপড়িগুলোতে কেউ বিস্কুট চা বিক্রি করছেন, কেউ দুপুরের খাবারটা বিক্রি করছেন, সেখানে লেবাররা যাচ্ছেন, যারা কিনতে আসছেন তারা যাচ্ছেন, তাদেরও একটা বিজনেস হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তের ফলে আবারও আবাসন শিল্পে একটা মন্দা আসবে, একটা একটা ডাউন আসবে, এবং সেই জায়গা থেকে কিন্তু অনেকের আর্নিং বন্ধ হয়ে যাবে। এই বাড়ির স্ট্যাম্প ডিউটি একদিকে যেরকম মধ্যবিত্তের পকেট কেটে সরকারের কোষাগার ফুলে ফেঁপে উঠবে, তৃণমূলের সরকার আরও বড়লোক হবে, আর সেখানে কিন্তু অনেক গরিবের পেটে লাথ পড়বে, তাদের ঘরে ভাতটুকুও জুটবে না। সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেল। নাম্বার 3, যেটা আরেকটা জায়গা, সেটা হচ্ছে শিল্প সম্মেলন। এবার এই শিল্প সম্মেলন হয়নি, সেটা একদিক থেকে ভালো হয়েছে। যাই হোক, রাজ্য সরকার কিন্তু ভোটের পরই ঘোষণা করে দিয়েছিল যে এবারের যে বিজিবিএস আছে, অর্থাৎ ওই বিশ্ববঙ্গ গ্লোবাল বিজনেস সামিট করে একটা তারা করে প্রত্যেক বছর, ঢাকঢোল পিটিয়ে প্রচুর টাকা খরচ করে বাইরে থেকে শিল্পপতি ধরে আনে, কোটি কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এত মৌ স্বাক্ষরিত হয় সেগুলো পরবর্তীকালে মৌমাছি হিসেবে হুল ফুটিয়ে এই রাজ্য সরকারকে টাটা বাই বাই করে চলে যায়। কেননা যে রাজ্যে সিন্ডিকেট, তোলাবাজি, এইগুলোই একমাত্র জায়গা হয়ে থাকে, সেখানে কোনো বণিক মহল এসে শিল্প স্থাপন করবে সেটা তো হয় না। যাই হোক, আসার পর থেকেই কিন্তু কন্টিনিউয়াসলি এটা মমতা সরকার চেষ্টা করে গেছে। আলটিমেটলি ফ্রুটফুল রেজাল্ট চোখের সামনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এত বড় গোল্লা। তো যাই হোক, তবুও তো চেষ্টা করে যেতে হবে শিল্প স্থাপনের ক্ষেত্রে। এমনকি গত বছর বিদেশেও গিয়েছিলেন শিল্পপতি ধরে আনবে বলে, কিন্তু আলটিমেটলি তো কোনো রকমই কিছু হয়নি। এবার সেই শিল্প সম্মেলনটাই তুলে দেওয়া হয়েছে, আর স্বাভাবিক, এটাই তো হবে। দেখুন, একটা শিল্প স্থাপন হলে সেখানে একদিকে যেরকম সরাসরি বেসরকারি নিয়োগ শুরু হবে, তার পাশাপাশি সেখানে পাশাপাশি অন্যান্য ছোট ছোট শিল্প সেখানে গড়ে উঠবে, সেখানে কর্মসংস্থান হবে। তাছাড়া ওই আশেপাশের খাবার থেকে আরম্ভ করে ছোট ছোট ব্যবসা করার কিন্তু অনেক জায়গা, অনেক স্কোপ তৈরি হয়ে যাবে। সেই সমস্ত কিন্তু কিন্তু ভোগে যেতে বসেছে। কোনো শিল্প সম্মেলন করার দরকার নেই। আর কেনই করবে, যেখানে 1,000 টাকা 1,200 টাকা দিচ্ছে আর ভোট পেয়ে যাচ্ছে আর ড্যাং ড্যাং করে জিতছে, সেখানে তো শিল্প স্থাপনের কোনো দরকার নেই। আগেই সরকারি চাকরিটা মায়ের ভোগে গিয়েছিল, এবার শিল্প স্থাপনের যে সম্ভাবনা সেটাকেও মোটামুটি গঙ্গায় জলাঞ্জলি দিয়ে দেওয়া হলো। আর সেই জায়গা থেকে যেটুকুনি সামান্য সম্ভাবনা ছিল পশ্চিমবঙ্গে যে সরকারি নিয়োগ হচ্ছে না, অ্যাটলিস্ট বেসরকারি ক্ষেত্রে কিছু কর্মসংস্থান হোক, মানুষের বাড়িতে একটু ভাতের হাঁড়ি চড়ুক, মানুষ একটু পেট ভরে খেতে পাক, অন্তত সরকারের 1,000-1,200 ভাতা ভিক্ষার উপর ডিপেন্ড করে না বসে থেকে নিজের রোজগারের টাকার সসম্মানে খাওয়ার যে আনন্দ সেটা মানুষ পাক, সেই জায়গাটাও কিন্তু বন্ধ করে দেওয়া হলো। এবছর কিন্তু শিল্প সম্মেলন হচ্ছে না। তার পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত, যেটা সরকারি নিয়োগ, সেটা বিভিন্ন দুর্নীতিতে এমনিতেই স্তব্ধ হয়ে আছে, এবং যেটুকুনিও
হয়েছে সেটাই পুরোটাই চুরি চামারি জোর চুরিতে ভর্তি, এমনটাই অন্তত বিভিন্ন তদন্ত এবং আদালতের বিচার নির্দেশ করছে। দিক নির্দেশ সেদিকে থাকলেও এখনও ফাইনাল বিচার হয়নি, ফলে তৃণমূল কংগ্রেস অনেক বড় বড় কথা বলছে। কিন্তু আপনারা জানেন যে এই ওবিসি সার্টিফিকেট নিয়ে এই সরকার আবারও একটা গুপিকাণ্ড করেছে এবং সেটার জন্য কিন্তু আদালতে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। সেইটাকে ঢাল করে, সেইটাকে শিখণ্ডী করে আপাতত সমস্ত সরকারি নিয়োগ কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। ফলে একদিকে যেরকম বেসরকারি চাকরির জায়গা বন্ধ এবং মোটামুটি সরকারি চাকরির জায়গাও পার্মানেন্টলি এই সরকার বন্ধ করে দিয়েছে। ফলে যেসব এই রাজ্যের মানুষ ভাবছিলেন যে একটু সরকারি চাকরি করবেন, একটু করে কমে খাবেন, অন্তত নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবেন, সেই জায়গাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কেননা সেসব করে কী লাভ আছে? 1000 টাকা 1200 টাকা মাসে মাসে পাঠিয়ে দেবো আর তার বদলে বছরের পর বছর ভোটে জিতবো, এই ফর্মুলা তো তৃণমূল কংগ্রেসের জন্য একদম সাকসেসফুল। সুতরাং সরকারি নিয়োগ বেসরকারি নিয়োগ সবই বন্ধ। আর তাই যাদেরকে আমরা বলতাম বিহারি খাট্টা, মাথায় কোনো বুদ্ধি নেই, সেই সব রাজ্যে এই রাজ্য থেকে ঢালাও করে ট্রেনে করে গিয়ে প্ল্যাটফর্মে শুয়ে সরকারি চাকরির স্বপ্ন সেই রাজ্যে গিয়ে দেখতে হচ্ছে, আর এই রাজ্যে কোনো রকম কিছু নেই। যাই হোক, এই আরেকটি আঁচলা মাছ তো দিয়েছে। এর পাশাপাশি 5 নম্বর যে জায়গাটা, সেটা মোটামুটি ভোটের সময়ই ঠিক হয়ে গিয়েছিল যে মাসটা আসছে, কিন্তু মানুষ রিয়েলাইজ করেনি, আর সেই রিয়েলাইজটা করেনি বলেই তো দুহাত ভরে ভোটটা দিয়েছে। আর ভোট মিটতেই তার জায়গাটা এবার কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। কি? সেটা হচ্ছে বিদ্যুতের মাশুল। এর স্ল্যাব পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তার ফলে প্রত্যেকের বিদ্যুৎ বিল মোটামুটি 1.5 থেকে 2.25 তো বেড়ে গেছেই, যদি না 200% বৃদ্ধি হয়ে থাকে। আমারই এক্সাম্পল নিচ্ছি আমি। আমার যেখানে বিদ্যুৎ বিল 3 মাসের জন্য মোটামুটি ওই 10 থেকে 12,000 রেঞ্জের মধ্যে আসতো, সেইটা এই মাসে মোটামুটি এসছে 18,000 টাকা। অর্থাৎ 1 মাস নয়, 3 মাসের জন্য 18,000 টাকা, যেটা মোটামুটি ওই ধরুন 3,500 থেকে 4,000 রেঞ্জের মধ্যে থাকতো, মান্থলি আমাকে পে করতে হতো, সেটা 6,000 টাকার কাছাকাছি পে করতে হচ্ছে। তো এটা হিউজ হাইক এবং এটা কিন্তু সার্বিকভাবে হয়েছে। এবং এটা এমন নয় যে আমার বিদ্যুতের ব্যবহার অনেকটা বেড়ে গেছে, এই বিলটা ইনক্রিজ হয়েছে শুধুমাত্র স্ল্যাবটা চেঞ্জ করে দেওয়ার জন্য। এবং সেটা নিয়ে আমি একটা আলাদা প্রতিবেদন করেও ছিলাম, কীভাবে স্ল্যাব চেঞ্জ করে সেখানে কারিকুরি করা হচ্ছে। মানে যেখানে আপনার 30 ইউনিটের দাম যেটা ছিল, এখন মোটামুটি সেটা 10 ইউনিট ইউজ করলেই আপনাকে সেই টাকাটা দিয়ে দিতে হচ্ছে। এই ধরনের একটা বিচ্ছিরি রকম স্ল্যাব চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং তার ফলে সেই যে 1,000 টাকা 1200 টাকা আপনার ঘরে ঢুকছে ওই লক্ষ্মীর ভাণ্ডার হয়ে, আর নারায়ণের ভাণ্ডার থেকে, অর্থাৎ বাড়ির পুরুষের আর্নিং থেকে বা বাড়ির সামগ্রিক আর্নিং থেকে সরকার কিন্তু রক্ত শোষার মতো বিদ্যুতের মাশুল বাড়িয়ে একটা বড় টাকা তুলে নিচ্ছে। এবং বিরোধীরা অভিযোগ করছেন সেই জায়গাটায় যে বিদ্যুতের মাশুল যেটা বাড়ছে, সারা ভারতবর্ষে তো সব থেকে হায়েস্ট রেট নেওয়া হয় এবং এর একটা বড় অংশ বেসরকারিভাবে তৃণমূলের ফান্ডে জমা পড়ে এবং সরকারি টাকাটা যায়। আর সবথেকে বড় যে সিদ্ধান্তটা, সেটা হচ্ছে গরিবের পেটে লাথ মারা। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে যারা ওই ডালা নিয়ে বসে, যারা ওই হকারি করে, এবার তাদেরকে একটু টাইট করতে হবে, একটু শায়েস্তা করতে হবে। তাদের ডালা ফালা সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত জায়গায় বুলডোজার চলছে। দুর্দান্ত একটা সিদ্ধান্ত। এবার এর ফলে যেটা হচ্ছে যে মানুষগুলো ওইটা করে জীবিকাটা নির্বাহ করছিল, তাদের এখন হয় ভিক্ষা করে খেতে হবে, না খেয়ে মরতে হবে, অথবা চুরি ডাকাতি করতে হবে। এছাড়া তাদের কাছে কিন্তু আর কোনো অপশান থাকছে না। অন্যদিকে এই সব ভেঙে দেওয়ার জন্য লুকিয়ে চুরিয়ে বিজনেস করতে হচ্ছে এবং শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, এখনও তার কোনো তথ্য প্রমাণ আমার হাতে আসেনি, কিন্তু অনেকের সঙ্গেই কথা বললাম। রাস্তাঘাটে যখন বাজার করতে যাই তো কথা বলতে হয়, তো সেই সব বলছে যে যারা ওই রাজনৈতিক দাদা রয়েছেন, তারা বলছেন যে তোলাটা আগে দিতে হচ্ছিল তার থেকে ডবল তোলা দাও, আমরা তোমাদের রেখে দেবো, তোমাদের যেতে হবে না, বা তোমাদের দোকান এখন ভেঙে দেওয়া হবে কিন্তু মোটামুটি আবার এককালীন একটা 1 থেকে 1.5 লাখ টাকা জোগাড় করে রাখো, যেটা ওই 20-25 হাজার 30,000 টাকা বা ম্যাক্সিমাম 50,000 টাকা ছিল, সেটা এখন 1.5 থেকে 2 লাখ টাকার রেট হতে চলেছে। সেই রেট দিয়ে আবার মাস তিনেকের মধ্যে পুজোর আগেই তোমাদের বসিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। এবার এই সব জিনিস যখন হচ্ছে, সরাসরি ওই প্রান্তিক মানুষগুলো তো অ্যাফেক্টেড হচ্ছে। তার পাশাপাশি যেটা হচ্ছে, এই যে ধরুন 1.5-2 লাখ টাকা এখন রাজনৈতিক দাদার পকেটে ঢোকাতে হবে, বা যে হপ্তাটা দিতে হচ্ছিল সেই হপ্তাটা ডাবল হয়ে গেছে, সেইটা দিয়ে যখন চলতে হচ্ছে, তখন ফুল ফল সবজি সাধারণ খাবার ব্রেকফাস্ট যেটাই আপনি করুন, যেটা এই হকাররা চালাচ্ছিলেন,
তারা অবভিয়াসলি কস্টিংটা বাড়াতে বাধ্য হচ্ছে, আপনার পকেট থেকেই কেটে যাচ্ছে। এই যে সিদ্ধান্তগুলো, পরপর 6টা সিদ্ধান্তের কথা বললাম, দেখুন প্রত্যেকটা জায়গায় দুটো জিনিস হচ্ছে, হয় কিছু মানুষের না খেয়ে মরার মতো জায়গা হয়েছে, অথবা চুরি ডাকাতি করতে হবে তাদেরকে। আর 2 নম্বর, যেটা মধ্যবিত্ত সমাজ, তারা সব থেকে বেশি আছলা বাঁশটা খেয়েছেন, যারা ওই 1000 টাকা 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে দুহাত তুলে দেই দেই করে নৃত্য করছিলেন, তারা এবার কিন্তু নিজেদের পকেট কেটে ওই 1,500-2,000 টাকার বদলে প্রত্যেক মাসে তার অন্তত 100 গুণ টাকা সরকারকে বা বিভিন্ন অন্য খাতে সেখানে কিন্তু তারা দিতে বাধ্য হবেন। ফলে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল সরকার, তৃণমূল সরকার, এই 6টি বাঁশ কিন্তু আছলা গুছিয়ে দিয়েছে ভোটের জাস্ট 1 মাসের মধ্যে, ভোটের রেজাল্টের জাস্ট 1 মাসের মধ্যে। আর এই 42-এর মধ্যে 29টি জিতিয়েছেন, এইটা পেয়েছেন। আশা করি আগামী দিনে 42-টির মধ্যে 42টিই জেতাবেন, বা 2026-এ যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে 294-এর মধ্যে 296টা জিতিয়ে দেবেন তৃণমূল কংগ্রেসকে। এরকম আছলা বাঁশ আরও আপনারা খাবেন এবং ওই 1000-1200 নিয়ে দুহাত তুলে নৃত্য করবেন। আর তারপর এই বাঁশের, আছলা বাঁশের ঘায়ে একটু যদি রক্তাক্ত হয়, সেটা চুপ করে সহ্য করে নেবেন। কি বলেন? তাই তো করা উচিত। এই বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল সরকারের জন্য কি জনমোহিনী নীতি এবং কী সব জনমোহিনী সিদ্ধান্ত! কি বলবেন এসব জনমোহিনী নীতি এবং সিদ্ধান্ত নিয়ে, মমতা সরকারের জনতার সরকার নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।